চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আশা করছি আমার অডিও ভিডিও সব প্রপার রয়েছে, ঠিকঠাক রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা আশা করছি নেই। আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পারছেন এবং স্ক্রিন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে লস অ্যান্ড প্রফিটের ক্লাস নাম্বার 3। এর আগে আমি দুটো ক্লাস করিয়েছি, সেই দুটো ক্লাস অবশ্যই আপনারা দেখবেন। প্রথম ক্লাস তো স্মার্ট বোর্ডে রয়েছে, আর তারপর একটা ক্লাস আপনাদের আমি রেকর্ডিং দিয়েছিলাম, ম্যাক্সিমাম টাইপসগুলো ওখানে কভার আমি করিয়েছি। তো ওই দুটো ক্লাস আপনাদের দেখাটা বাধ্যতামূলক, প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখাটা বাধ্যতামূলক। তো এখনও পর্যন্ত যারা দেখেননি অবশ্যই সেটা দেখে নেবেন, তাহলে আশা করছি আপনাদের এই লস প্রফিট থেকে যে বেসিক যে ধারণা যা দরকার সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব লস এবং প্রফিটের ক্লাস নাম্বার 3। আচ্ছা, জাস্ট 1 মিনিট, মাঝে মধ্যে আবার এটাও সমস্যা করে আর কি। চলুন, তো শুরু করার আগে আমরা একটা মোটিভেশন শায়রি দিয়েই শুরু করি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে এখানে, যে নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার স্বপ্ন পূরণ করার শক্তি তোমার মধ্যেই রয়েছে, অন্য কারোর মধ্যে নেই, আপনাকে কেউ করে দেবে না। একটা কথা মাথায় রাখবেন, আপনি আপনার জন্যই রয়েছেন, আপনার জন্য কেউ নেই এই পৃথিবীতে। তো আপনার স্বপ্নকে আপনাকেই পূরণ করতে হবে, এবং সেই শক্তি কার কাছে আছে? অন্যের কাছে নয়, আপনার কাছেই রয়েছে। তো তার জন্য নিজের সর্বস্ব লাগিয়ে দিন। আর সেটাকে করতে গিয়ে দেখবেন প্রচুর ব্যর্থতার সম্মুখীন আপনাকে হতে হবে আর কি। তো একটা কথা মাথায় রাখবেন, সেই ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা হলো নতুন করে শেখার একটি শুরু। আপনি যত ব্যর্থ হবেন আর কি, আপনি তত শিখবেন, যত ভুল করবেন তত শিখবেন। তো এটা নিয়ে অত বেশি ভাববেন না। ব্যর্থ হচ্ছেন মানে আপনি সঠিক পথেই যাচ্ছেন, ভুল করছেন মানে সঠিক পথেই যাচ্ছেন, কোনো ব্যাপার নেই। সেই ভুলগুলোকে খুঁজুন আর কি, সেই ভুলগুলোকে খুঁজে সেগুলোর সমাধান আপনি করুন এবং এগিয়ে চলুন। একটা সময় অবশ্যই আপনি নিজেকে যে জায়গায় দেখতে চাইছেন সেই জায়গায় নিজেকে অবশ্যই দেখতে পারবেন, ব্যাস সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবেন। ক্লিয়ার? চলুন, প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদমই জলভাত প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। বাংলা এবং ইংরেজি উভয় ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং প্রশ্ন এসেছে আপনাদের এসএসসি সিজিএল টায়ার 2 18/1/2025, মানে নতুন 18/1/2025 সালে আসা প্রশ্ন। কি বলছে এখানে, যে একজন ব্যক্তি 10টি অভিন্ন সামগ্রী 15 টাকায় কিনছেন। অভিন্ন সামগ্রী মানে বিভিন্ন ধরনের সামগ্রী আর কি, 10টি কিনছে। সেখানে মনে করুন হতে পারে পুতুল, হতে পারে বা বোতল, হতে পারে জুতো, হতে পারে ব্যাগ, হতে পারে সাবান, হতে পারে ব্রেড, হতে পারে, মানে সামনে যা যা দেখতে পাচ্ছি আর কি, হ্যাঁ, খেজুর হতে পারে, মানে 10টি অভিন্ন সামগ্রী সে 15 টাকায় কিনেছে। যদিও এতগুলো সামগ্রী 15 টাকায় কেনা যথেষ্ট কষ্টসাধ্য, তো 10টি অভিন্ন সামগ্রী সে 15 টাকায় কিনেছে। কেনার পর যদি তিনি প্রতিটি 1.7 টাকায় বিক্রি করে, প্রতিটি কয় টাকা করে বিক্রি করেছে? 1.7 টাকা করে বিক্রি করে, তবে তার মুনাফার শতকরা হার কত হবে? তার মুনাফার মানে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? 2 পর্যন্ত, মানে 2 পর্যন্ত মানে হচ্ছে এখানে একটা আনুমানিক মান আপনারা পাবেন, 2 পর্যন্ত এটাকে বেছে নিতে হবে। চলুন তাহলে আনসার লাগান। চলুন, আনসার দিশা ম্যাডাম দিয়েছেন, সানিয়া ম্যাডাম দিয়েছেন, অপশান নাম্বার বি বলছেন আপনারা। স্যার মক টেস্টের আনসার, মক টেস্ট লস প্রফিটের মক টেস্ট মানে যেটা দিলাম আর কি একটু আগে, ওটা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ক্লাস শেষে তার রেকর্ডিং ক্লাস আমি আপলোড করে দিচ্ছি। তো আমি প্রথমে তো আমি আনসার কিটাই দিয়ে দিয়েছিলাম, পরে দেখলাম ঠিক আছে যে আনসার কি আমি প্রোভাইড করেছি, মানে কি যে হয়েছে যাই হোক দেখিনি আর কি। তো যাই হোক প্রথমে তো আমি দেখিনি আর কি, প্রথমে আমি আনসার কিটাই দিয়ে দিয়েছি। তো আনসার কি রয়েছে আমি দিয়ে দিচ্ছি, আর যদি ডাউটস থাকে আমি একটা রেকর্ডিং ক্লাস আপলোড করে দেবো, তো সেখান থেকে ডাউটসটাকে একটু দেখে নেবেন। আর আজকে আমি 10টা হোমওয়ার্ক পাঠিয়েছি এলসিএম এবং এইচসিএফের প্রফিট অ্যান্ড লসের ওপর থেকে আমি দেখবেন 10টা কোশ্চেন্স পাঠিয়েছি। সেই 10টা কোশ্চেন্স
ঠিক আছে, চলুন আপনাদের যেখানে যত যা ডাউটস রয়েছে সব করা হবে। আমরা এখন ক্লাসে যাই, ক্লাসের মধ্যে কি বলছে। তাহলে 10টি অভিন্ন সামগ্রী আমি 15 টাকায় কী করেছি, কিনেছি। মানে আমার এখানে কেনা দাম কত, সিপি কত, সিপি হচ্ছে 15 টাকা, সিপি হচ্ছে 15 টাকা। পরে কি বলছে, সেই 10টি অভিন্ন সামগ্রীর প্রতিটি আমি 1.7 টাকায় বিক্রি করেছি। তাহলে টোটাল আমার এসপি যদি দেখি কত হচ্ছে, টোটাল এসপি, তাহলে আমি 10টা সামগ্রী বিক্রি করেছি প্রতিটি 1.7 টাকা করে। তাহলে আমার এসপি কত, এসপি হচ্ছে 17 টাকা। তাহলে এখানে আমার প্রফিট হয়েছে নাকি লোকসান হয়েছে, কি হয়েছে আমার? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কেনা হচ্ছে 15 টাকা আর বেচা হচ্ছে আপনার 17 টাকা। তার মানে নিশ্চয়ই এখানে প্রফিট হয়েছে। প্রফিট কত হলো, প্রফিট হয়েছে 2 টাকা। আর এবার প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে ক্রয় মূল্যটাকে নিচে রাখুন, উপরে 2 × 100, তাহলে 200/15, বা এটাকে 5 দিয়ে কাটলে কত হবে, 5 দিয়ে কাটলে 20, এটাকে 5 দিয়ে কাটলে 3, মানে 40/3। তাহলে 40/3 মানে কী হবে, 3 × 13 = 39, 13.33%। একটাই 13% রয়েছে, মানে এটা হবে, আর অন্য কিছু হবে না। আনসার করবেন অপশান নাম্বার বি, 13.33%। 13.33%। যদি বোঝা যায়, পরের অঙ্ক আমরা যাব। কি বলছে এখানে, এটাও আপনাদের এসএসসি সিজিএল 25/5/2022 শিফট নাম্বার 2 একদমই জলখাত প্রশ্ন, যে বলছে যে একটি বস্তুর ক্রয় মূল্য 6,450 টাকা, যদি এটি 16% মুনাফায় বিক্রি করা হয় তবে এর বিক্রয় মূল্য কত হবে। এই ধরনের অঙ্ক এর আগের দিনও আমরা করেছি। যে একটি বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 6,450, যদি এটি 16% মুনাফায় বিক্রি করা হয় তবে এর বিক্রয় মূল্য কত হবে। তাহলে তো জলভাত প্রশ্ন। কি বলেছে এখানে, যে 16% মুনাফায় বিক্রি করা হয়। 16% মুনাফায় মানে কি, 16% প্রফিটে। হ্যাঁ, এই যেখানে বলেছে যে অ্যাট এ প্রফিট অফ 16%, 16% প্রফিট। তাহলে 16% প্রফিট, 16% প্রফিটের অর্থটা কি, এর অর্থ হচ্ছে আপনার সিপি যদি 100 হয় তাহলে এসপি কত হবে, এই প্রফিট কত হবে, প্রফিট হবে হচ্ছে 16। তাহলে এখানে প্রফিট আপনার কত হবে, প্রফিট হচ্ছে 16, তাহলে এসপি কত হবে 1116, এই 116, এটা হচ্ছে আপনার এসপি। এবার এখানে ক্রয় মূল্যটা আপনাকে বলে দিয়েছে 6,450, মানে 100-র যে ভ্যালু সেটা হচ্ছে 6,450, এটা হচ্ছে আপনার 100-র ভ্যালু। আর আপনাকে বের করতে হবে হচ্ছে 116, মানে 116-র ভ্যালু আপনাকে এখান থেকে বের করতে হবে। ক্যালকুলেশন একটু হার্ড, কাটাকাটি করুন। দেখুন, এটাকে আমি যদি 4 দিয়ে কাটি তাহলে এটা হবে 25, এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 4 9 36। 25 দিয়ে ডিরেক্টলি আপনি এটাকে কেটে দিতে পারবেন। 25 দিয়ে যদি আপনি ডিরেক্ট যদি কাটেন তাহলে 25 দুগুণে হচ্ছে 50, তার মানে থাকছে 145, 5 25 সঙ্গে 125, 5 25 সঙ্গে 125, মানে 20, 200, 8 25 সঙ্গে হচ্ছে 100, এই 8 25 সঙ্গে 200, মানে 258। তাহলে 258 × 29 কত হচ্ছে, দেখুন 258 × 29, বলুন কত হচ্ছে। অপশান এ, বি, বি, আচ্ছা বি বলছেন আপনারা। চলুন তাহলে আমি আর ক্যালকুলেশন করলাম, আনসার করবেন অপশান নাম্বার বি, 7,428। আর আপনাদের একটা ডিজিটাল সামের উপর একটা ক্লাস আমি করাবো, ডিজিটাল সাম। 7,482, 7,482, তাহলে অপশান নাম্বার এ তো, তাহলে অপশান নাম্বার বি করেছেন যে সকলে। আমি তো ক্যালকুলেশন করে নিই। চলুন তাহলে আনসার করবেন অপশান নাম্বার এ, 7,482, 7,482, 258 × 29, 258 × 29। এবার এখান থেকে গুণ আপনারা এভাবে করতে পারেন যে 258 × 29কে আপনারা এটা ধরতে পারেন না যে 30 × 30 - 1, তো এটাকে 3 দিয়ে যদি গুণ করেন, 3 8 24, 4 হাতে থাকবে 2, 3 5 15, আর 2 হচ্ছে 17, 17 7 হাতে থাকবে কত 1, 3 দুগুণে 6, 6 1 7, 0, মানে 7,740। এবার 7,740 থেকে 258 আপনাকে বাদ দিতে হবে।
৭,৭40 থেকে 258 যদি আপনি বাদ দেন তাহলে কত হচ্ছে এখানে ৭,482। অপশন নাম্বার এ। চলুন, তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক তাহলে চটপট আপনারা আনসার করুন। বলছে যে সন্দীপ একটি ওভেন ৮,৫৪০ টাকায় বিক্রি করে 22% লাভ করেছে। তাহলে ওভেনটির ক্রয় মূল্য কত ছিল তার নির্ণয় করুন। ওভেনটির ক্রয় মূল্য কত ছিল সেটা নির্ণয় করুন। চলুন, আজকে পার্সেন্টেজ এই লস প্রফিট ক্লাস শেষে আরও একটা আপনাদের হোমওয়ার্কের পিডিএফ দেওয়া হবে গ্রুপে, তো সেটাও আপনারা করবেন আর কি। আর আগামীকালকে আর কি, ঠিক আছে, আগামীকাল দুপুরের দিকে একটা ক্লাস করতে পারবেন, মোটামুটি 12টা-1টার দিকে। আগামীকাল দুপুরের দিকে একটি ক্লাস, তো আপনারা একটু কমেন্টে জানান যদি করতে পারেন, বা দুপুর 12টা না হলে তার পরবর্তী কোনো সময় আর কি, দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে। চলুন, তাহলে আগামীকালকে একটা ক্লাস আমি নেব আর কি, এবং সেটা নেব হচ্ছে আপনাদের সিম্পল ইন্টারেস্টের ওপর থেকে ক্লাস স্মার্ট বোর্ডে নেব। তো যারা করতে পারবেন করে নেবেন, আর যারা করতে পারবেন না আমি রেকর্ডেড দিয়ে দেব। তো এখানে দেখুন 22% লাভ করেছে। তাহলে 22% লাভের অর্থ কি, যে 22% যে প্রফিট, 22% যে প্রফিট, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আমার যদি সিপিটা যদি 100 হয় তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে 22। তাহলে আমার এসপিটা কত? সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে 122। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। এবার এখানে কি বলেছে, সন্দীপ একটি ওভেন 8540 টাকায় বিক্রি করছে, মানে 122 এর ভ্যালু বলছে আপনার 8540 টাকা। এটা হচ্ছে 122 এর ভ্যালু। এবার আপনাকে ক্রয় মূল্য জিজ্ঞাসা করছে, মানে 100-র ভ্যালু জিজ্ঞাসা করছে। এবার এখান থেকে যদি আপনি কাটাকাটি করেন, যেমন ডিরেক্টলি যদি আমি কাটি 7 দিয়ে কেটে দিতে পারবো, মানে 70, মানে 7000 হবে আনসার। অপশন নাম্বার বি। ডিরেক্টলি দেখুন, আপনি 122কে 7 দিয়ে গুণ করে দিন, 7 দিয়ে গুণ করে দিলে 700 হচ্ছে, মানে মনে করুন এটা 100, তাহলে 100 যদি হয় তাহলে হচ্ছে 700, আর 22কে 7 দিয়ে গুণ করলে 154 হয়। তাহলে এটার আনসার করবেন অপশন নাম্বার বি, 700। নেক্সট অঙ্ক, চলো নেক্সট টাইপে আমরা একটু যাচ্ছি আর কি। বলছে যে ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর 402, মানে একটি জিনিস 420 টাকায় বিক্রি করা হয়েছে আর কি, বা বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ এ লস অফ 33%, সেখানে কী হয়েছে? 33% লস হয়েছে। পরে বলছে অ্যাট হোয়াট পিস শুড ইট বি সোল্ড টু গেইন 37%, মানে এবারে বলছে যে 37% যদি আমি লাভ করতে চাই তাহলে আমাকে কীভাবে বিক্রি করতে হবে এটা। তাহলে আমি 33%-এ বিক্রি করেছি, এই 402 টাকায় বিক্রি করেছি। 402 টাকায় বিক্রি করার জন্য আমার 33% ক্ষতি হয়ে গেছে, মানে কোনো একটা জিনিস আমি 402 টাকায় বিক্রি করেছি, কী জিনিস আমি জানি না, 402 টাকায় বিক্রি করেছি। দিয়ে দেখছি, মানে পরে হিসাব লাগিয়ে দেখছি যে এরকম ব্যাপার 33% আমার ক্ষতি হয়ে গেল। কী হয়ে গেল? 33% আমার ক্ষতি হয়ে গেল। তো আমি মনে মনে ভাবছি, আমি যদি 37% লাভ যদি করতে হয় তাহলে আমাকে পরের বার এই দ্রব্যটা কত টাকায় বিক্রি করতে হবে একটু হিসাব লাগাই দিত। তো বলুন কত টাকায় বিক্রি করতে হবে? চারের বি বলছেন আপনারা। আচ্ছা, 600 আনসার আসছে। অপশনস ভুল হতে পারে। 822 টাকা। তাহলে এখানে দেখুন কিভাবে করবেন এটা। বলছে যে 33% ক্ষতি হয়, তাহলে আপনি এখান থেকে ধরে নিন যে এখানে সিপিটা ধরে নিন এখানে 100। আমি যদি 33% যদি ক্ষতি করতে চাই তাহলে আমার এসপিটা কত হবে বলুন তো? আমি যদি 33, তাহলে এসপিটা কত হবে? 76 হবে।
এই 67 হবে এসপিটা। তো পরে বলছে আমি ক্ষতি করব না 33%, ঠিক আছে। এবার আমি বুঝে গেছি, ঠিক আছে, মানুষ ভুল একবারই করে, ঠিক আছে। যেমন এখানে একটা কথা আছে না, ন্যাড়া মাথায় এই ন্যাড়া বেলতলায় একবারই যায় আর কি, পরে আর যাবে না সে। তো বলছে যে ক্ষতি আমি একবারই করেছি, ক্ষতি এবার হবে না, এবার লাভই হবে শুধু। তো এবার যদি এবার 37% যদি সে লাভ করতে চায় আর কি, 37% যদি লাভ করতে চাই, তাহলে তার এসপিটা কত করতে হবে। আমি যদি সিপিটাকে 100 ধরে নিয়ে করি, তাহলে 137 হবে তার এসপি। এবার এই যে 33% ক্ষতি, মানে 402 টাকায় যখন বিক্রি করেছে তখনই তো তার 33% ক্ষতিটা হয়েছে। তার মানে 67 এর ভ্যালু কত, এরই ভ্যালু হচ্ছে আপনার 402 টাকা। তাহলে 67-র ভ্যালু যদি 402 টাকা হয়, এটা হচ্ছে 67-র ভ্যালু যদি 402 টাকা হয়, আপনাকে বের করতে হবে 137-এর ভ্যালু। 137-এর ভ্যালু বের করতে হবে। তাহলে লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, দুটোই এসপি বের করতে হবে আপনাকে, সিপি কিন্তু বের করতে বলেনি। সিপি বের করতে বললে আমরা 100-এর ভ্যালু বের করতাম। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে কত দিয়ে কাটবো এটাকে, 67কে 6 দিয়ে গুণ করলে 6 7 42 2, 6 6 36, 36 7 40, মানে 6। তাহলে 137 ইন্টু 6, 6 7 42, ইউনিট ডিজিট লাগিয়ে দেন, অপশন নাম্বার বি, আর কিচ্ছু দেখতে হবে না। কেননা ক্যালকুলেশনের তো অনেক রকম মেথড আছে। ক্যালকুলেশনের ফার্স্ট মেথড হচ্ছে আপনার ইউনিট ডিজিট। মনে করুন এই গুণটা আপনাকে করতে হচ্ছে, যে 6 ইন্টু 137, এই গুণটা আপনাকে করতে হচ্ছে। আপনি প্রথম দেখবেন যে 6 7 42, মানে এর যে ক্যালকুলেশনটা হবে তার ইউনিট ডিজিট অবশ্যই 2 আসবে। 6 7 42 মানে তার ইউনিট ডিজিট 2 আসবে। তাহলে 2 কোন অপশানে আছে, তাহলে 2 আপনি একটা অপশানেই দেখতে পাচ্ছেন, মানে হয়ে গেল। এবার যদি দেখেন দুটো অপশানে 2 আছে, তাহলে আপনার দ্বিতীয় কী দেখবেন, দ্বিতীয় আপনি দেখবেন হচ্ছে ডিভিজিবিলিটি। কোনো ব্যাপার স্যাপার এখানে আছে কিনা। যেমন এই যে 6 রয়েছে, এই 6কে 137 দিয়ে গুণ করার পর যে আনসারটা আপনি পাবেন সেটাও নিশ্চয়ই 6 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ কি না। 6কে 137 দিয়ে গুণ করার পর যে আপনি আনসারটা পাবেন সেটাও নিশ্চয়ই 6 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ কি না। হবে কি হবে না, অবশ্যই হবে, তাই না। তাহলে তখন আপনাকে দেখতে হবে যে নিচের মধ্যে কোনটা 6 দিয়ে বিভাজ্য হচ্ছে প্রথমে, তারপর হচ্ছে ডিভিজিবিলিটির জায়গা, নেক্সট হচ্ছে ডিজিটাল সাম। ঠিক আছে। তারপরেও যদি না হয় তাহলে আর কিছু করার নাই, আরও গুণ মারতে হবে। অঙ্ক করলেই হবে না, অঙ্ক তাড়াতাড়ি করতে হবে, এর জন্য প্র্যাকটিস প্রচুর করতে হবে। আশা করি বোঝা গেল। পরবর্তী অঙ্কে আমরা যাব। 5 নম্বর অঙ্ক কি বলছে এখানে, বলছে যে একটি জিনিস 480 টাকায় বিক্রি করলে 16.23% ক্ষতি হয়। আমি যদি 8.13% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে। দেখুন এই অঙ্ক, এক্সাম নেম এসএসসি সিজিএল 27/6/2024, শিফট নাম্বার 3। চলুন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কি বলছেন, যে 480 টাকায় বিক্রি করছে, মানে প্রথম এসপি হচ্ছে 480 টাকায় বিক্রি করে তার 16.23% ক্ষতি হচ্ছে, 16.23%। এবার এটাকে যদি আপনি এইভাবে সিপি যদি 100 ধরেন, এখান থেকে 16.23% যদি ক্ষতি করেন, দিয়ে এখানে কি লিখবেন কিচ্ছু বুঝতে পারবেন না। এখানে কি করবেন তখন, যে 85.12% করবেন, তো করতে গেলে তো আপনার ওই অঙ্ক করতে গিয়ে তো সারাদিন লেগে যাবে। তো তার জন্য আপনাদের একটা ফর্দ দেওয়া হয়েছিল, ফর্দটা মনে আছে কিনা আপনাদের জানি না, সেটা হচ্ছে 16.23% এর যে ফ্র্যাকশন ভ্যালু কত, এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6। তাহলে 1/6। এবার এখানে এটাই বিক্রি করার পর 16.23% ক্ষতি হয়েছে, তার মানে কি এখানে একটা বিয়োগ চিহ্ন দেবেন, মানে 6 টাকার মাল, মানে 6 টাকার যদি জিনিস হয় সেখানে 1 টাকা ক্ষতি হয়েছে, 6 টাকার যদি জিনিস হয় সেখানে কয় টাকা ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে। তার মানে বিক্রি করেছে কয় টাকায়, বিক্রি করেছে 5 টাকায়। ক্লিয়ার। আর পরে বলছে তাকে লাভ করতে হবে, মানে 8.13% তাকে লাভ করতে হবে। তাহলে 8.13% এর ফ্র্যাকশন ভ্যালু কত,
আমি এটাকে নিচে 100 বসিয়ে ক্যালকুলেশন করে নিতে পারবো, কিন্তু মুখস্থ করতে হবে আপনাকে যে 8/3% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/12। তাহলে 1/12 মানে কি, এখানে লাভ করতে যেহেতু বলছে, মানে 12 টাকার যে জিনিস সে বিক্রি করেছে কয় টাকায়, মানে 1 টাকা লাভে বিক্রি করেছে, মানে 13 টাকায় বিক্রি করেছে। তাহলে প্রথমে কি বললো, প্রথমে তার ক্ষতি হয়েছে, তাহলে 1/6, এখানে তার কি হয়েছে, ক্ষতি হয়েছে। আর প্রথমে সে কী তারপরে সে কী করতে চাইছে, তারপরে সে লাভ করতে চাইছে 1 টাকা। এবার দেখুন সিপি কি আলাদা আলাদা হবে? সিপি নিশ্চয়ই আলাদা আলাদা হবে না, সিপি একই হবে। তাহলে সিপি যদি একই হয়, তাহলে এই দুটো সিপিকে এক করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করুন, তাহলে 12 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে গুণ করলেন মানে কি, এটাকেও 2 দিয়ে গুণ করুন, তাহলে উপরে 2 আর নিচে হচ্ছে 12, আর এখানে উপরে 1 আর নিচে হচ্ছে 12। মানে প্রথমে কি হয়েছে, 12 টাকার জিনিসে 2 টাকা লোকসান হয়েছে, 12 টাকার জিনিসে 2 টাকা লোকসান হয়েছে। মানে প্রথমে আপনার সিপি কয় টাকা, সিপি হচ্ছে আপনার 12 টাকা, আর এসপি কয় টাকা, 2 টাকা লোকসান হয়েছে, তার মানে এসপি কত, 10 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, দ্বিতীয় ক্ষেত্রে আপনার সিপি কয় টাকা, সিপি হচ্ছে 12 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে এটা তো প্রফিট হয়েছে, এটা প্রফিট হয়েছে। আচ্ছা জাস্ট 1 মিনিট, চলুন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপনার কী রয়েছে, প্রফিট হয়েছে, তাহলে এসপি কত হবে, তাহলে 12 আর 1 13 টাকা। তাহলে সিপি দেখুন 2 ক্ষেত্রেই সমান, আর দুটো আমরা এখানে এসপি বের করেছি। প্রথম এসপিটার ভ্যালু কোনটা, যেটা আমি লোকসান করেছি, সেটা হচ্ছে কত, 480 টাকায় বিক্রি করে। তার মানে এই যে 10-এর যে ভ্যালু, এটা হচ্ছে 480, আর আপনাকে বের করতে হবে 13 এর ভ্যালু। তাহলে এর কত গুণ, 48 গুণ, তাহলে এরও 48 গুণ আপনি করে দিন। তাহলে 13-এর সঙ্গে 48 গুণ করলে কত হয় বলুন। তাহলে 3-8 24, অবশ্যই ডিজিটাল সামস 4 থাকবে, অপশান নাম্বার বি করবেন সঠিক আনসার, বাকি তাছাড়া তো নেই কিছু। অপশান নাম্বার সি হলো 605, কোথায় পেলেন সানিয়া ম্যাডাম? ভুল হয়ে গেছে। চল, নাহলে ফ্র্যাকশনে করতে গেলে প্রচুর সময় লেগে যাবে ওটা। যখন আনসার করবেন 624 আনসার। চলুন পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন আপনারা আনসার করবেন। বেশি অঙ্ক আজকে হবে না, ঠিক আছে, মোটামুটি 12-14টা অঙ্কের মধ্যে আমরা ক্লাসটা শেষ করব, আর বাকিগুলো আপনাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দেব। একজন মুদি 700 টাকায় 10 কেজি চাল কিনেছেন, তিনি পরিবহন খরচ হিসেবে কিছু অর্থ ব্যয় করেছেন, তারপর পুরো চালের মজুদ 1400 টাকায় বিক্রি করেছেন। যদি তার মুনাফার হার 30% হয়, তবে পরিবহনে কত টাকা ব্যয় হয়েছে, এবং নিকটতম মান পূর্ণ সংখ্যায় বের করতে বলছে। চলুন প্রত্যেকে আনসার করুন। একজন মুদি 700 টাকায় 10 কেজি চাল কিনেছেন, তিনি পরিবহন খরচ হিসেবে কিছু অর্থ ব্যয় করেছেন। তাহলে 700 টাকায় সে ক কেজি চাল কিনেছে, 10 কেজি, এখানে 10-এর কোনো অবদান এখানে নেই, সে 700 টাকায় কিনেছে। কয় টাকায় কিনেছে, 700 টাকায় কিনেছে। 700 টাকায় কেনার পর তিনি পরিবহন খরচ হিসেবে কিছু অর্থ সেখানে তিনি ব্যয় করেছেন, পরিবহন অর্থ হিসেবে কিছু অর্থ তিনি ব্যয় করেছেন। তাহলে আমরা সিপি কোনটাকে বলি, যেটা এই 700 টাকা কি সিপি, মানে তার কেনা দাম কি 700 টাকা? নিশ্চয়ই না, কেননা সেই 700 টাকায় কেনার পর সে তো ভ্যানে করে চালটাকে বাড়ি নিয়ে এসছে, আর সেই ভ্যানওয়ালাও তার কাছ থেকে কিছুটা টাকা নিয়েছে। তো সেখানে কি করবে সেই ব্যক্তি সিপিটাকে কি ধরবে, সেই সিপিটাকে ওই 700 টাকার সঙ্গে ওই যে ভ্যানওয়ালাকে যে টাকাটা দিয়েছে আর কি, সেটাকেও যোগ করবে আর কি। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে ভ্যানওয়ালাকে তিনি X টাকা দিয়েছেন পরিবহন খরচ হিসাবে, তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সিপি, যে 700 + X
এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিপি। আর এসপি তো এখানে বলেই দিয়েছে আপনাকে, এসপি কত বলেছে, যে পরে তিনি যেটা বিক্রি করছেন তারপর পুরো চালের যে মজুদ সেটা 1400 টাকায় বিক্রি করেছেন, মানে তার এসপি কত, এসপিও আপনাকে বলে দিয়েছে, এসপি বলছে কত 1400 টাকা হচ্ছে তার এসপি। এবং তারপর তার হার মানে মুনাফার হার কত 30% হয়েছে। মুনাফার হার 30%, এর অর্থ কি, যে 30% আমার প্রফিট হয়েছে, এর অর্থ কি, 30% প্রফিট হয়েছে এর অর্থ যদি আমার সিপিটা যদি 100 হয় তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 30, তাহলে এসপিটা কত, এসপিটা হচ্ছে 130, তাই না? তাহলে আমার এসপিটা কত, এসপিটা হচ্ছে 130, এটা হচ্ছে আমার এসপি। এবার এখান থেকে এই ভ্যালুগুলো আপনি বসিয়ে দিন, আর কিচ্ছু করতে হবে না। মানে আমি এখানে যেটা 100 বের করলাম সেটা হচ্ছে এটার ভ্যালু। তাহলে 700 প্লাস এক্স, 700 প্লাস এক্স, এটা হচ্ছে 100-র ভ্যালু। আমাকে বের করতে হবে 30%, যেহেতু লাভ বের করতে হবে 130। আর এটাকে ক্যালকুলেশন করে কি পাবো আমি, আমার বিক্রয় মূল্যটাকে পেয়ে যাব। আর বিক্রয় মূল্যটা আপনাকে বলেই দিয়েছে 1400, এটা আপনার বিক্রয় মূল্য বলে দিয়েছে। এবার এখান থেকে এক্স এর মানটা বের করুন, তাহলে তো পেয়ে যাবেন যে পরিবহনে কয় টাকা তিনি ব্যয় করেছেন, পরিবহনে এক্স টাকা ব্যয় করেছেন, আমরা ধরেই নিয়েছিলাম। তাহলে এক্স এর ভ্যালুটা বের করুন, তাহলেই হয়ে যাবে এখান থেকে। তাহলে ক্যালকুলেশন এখান থেকে আমরা করি। চলুন, এই শূন্য আমরা কেটে দিলাম। 700 প্লাস এক্স, 700 প্লাস এক্স ইকুয়াল টু, আচ্ছা এক সেকেন্ড, এখানে ক্যালকুলেশনটা আপনারা এইভাবে করুন, এটাকে 13 দিয়ে ভাগ করুন, মানে 700 প্লাস এক্স বাটে 10 ইকুয়াল টু 13, তো এদিকে এসে ভাগ হয়ে যাবে, বা 13 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হবে, চলুন 700 প্লাস এক্স ইন্টু 13 ইকুয়াল টু, কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা হবে 14,000। তাহলে 700 প্লাস এক্স, 13 ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 13 এদিকে গিয়ে যদি ভাগ করি, তাহলে যদি 13 দিয়ে কাটে এটাকে, তাহলে দেখুন ভ্যালু এখান থেকে কী পাচ্ছেন আপনারা, 13 একে 13, তারপর আবার 13 একে 13, 13 একে 13, এই সরি 13 একে 13, 5 তেরং 65, 6 তেরং 78, 7 তেরং 91, 7 তেরং 91, তারপর আবার 90 থাকছে। চলুন একটু উপরেই করে নিন, ক্যালকুলেশন কেন ভুলে যাই। 14,013, 6 তেরং, এই 7 তেরং 91, এখানে একটা শূন্য হয়ে যাবে, কারণ উপর থেকে দুটো সংখ্যা আমি একবারে নামাতে পারবো না। তারপর আবার 9 শূন্য, মোটামুটি 7 তেরং 91 আর কি। তাহলে এখানে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে 1077, তাহলে 700 প্লাস এক্স ইকুয়াল টু 1077। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 700 দিক দিয়ে গিয়ে বিয়োগ হয়ে যাবে, মানে 377। চলুন, অপশান ভুল রয়েছে, আনসার করবেন হচ্ছে 377। আর এখানে মান আপনাকে নিকটতম পূর্ণ সংখ্যায় বের করতে হবে। আশা করি বোঝা গেল। ক্যালকুলেশান একটু জটিল ছিল, কেননা এটাকে 13 দিয়ে ভাগ করার জায়গাটা। বলুন, ক্লিয়ার হলো? 377 বেরিয়েছে নাকি অন্য কিছু আসলো কিছু? সে যে নিয়মেই করুন, ঠিক আছে, আনসার এটাই আসবে। নেক্সট প্রশ্নে আমরা যাব, 7 নম্বর প্রশ্ন। চলুন আনসার করুন। এখানে কি বলছে, যে আমি যদি 1232 টাকায় একটি জিনিস বিক্রি করি, আমি যদি 1232 টাকায় একটি জিনিস বিক্রি করি, মানে বিক্রি করে 124% লাভ করি, তবে সেটি 572 টাকায় বিক্রি করার পর আমার ক্ষতির শতকরা হার কত হবে?
তো দেখুন 124 লাভ করি তাই বলছে, তাহলে 124 লাভ করি মানে কি, যদি আপনি সিপিটাকে যদি 100 ধরেন তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 124। তাহলে আমাকে এসপিটা বলুন তো কত হবে, এসপিটা কত হবে 224, এটা হচ্ছে এসপি। এবং এখানেই বিক্রি করে আমি কি করেছি, কত টাকায় বিক্রি করেছি, এই যে 1232 টাকায় বিক্রি করেছি, মানে এই যে 224 মানে 224 এর যে ভ্যালু, এটাই ভ্যালু হচ্ছে কত 1232। তাহলে এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি যে 1232 এর ভ্যালু হচ্ছে 224%, তাহলে আমি এখান থেকে এই 500 যে 72 রয়েছে এর ভ্যালুটা বের করে নিই। তাহলে 1232 এর ভ্যালু হচ্ছে 224%, তাহলে একের ভ্যালু কত হবে 224/1232। আর এখান থেকে যদি আপনি 572 ভ্যালু বের করতে চান তাহলে ইন্টু 572 দেখুন দুটোকে আমি 11 দিয়ে কাটতে পারছি, তাহলে এটাকে 11 দিয়ে কাটলে কত হবে, 11 × 11, 11 দুগুণে 11 দুগুণে 22, সরি এখানে 1232 বলছে, এটা তো 11 দিয়ে যায় না কাটা। আচ্ছা 11 × 11, ও যাবে তো, এগারো কে এগারো, 11 দুগুণে 22, 112, এটাকে 11 দিয়ে কাটলে 5 × 11 = 55, 11 দুগুণে 22, 100 এটা দিয়ে কেটে দিন, মানে হচ্ছে 2, মানে 104% হচ্ছে, মানে আমার সেখানে গেন হচ্ছে আর কি, কতটুকু গেন হচ্ছে, অপশন নাম্বার সি করবেন আনসার, 4% গেন আমার এখানে হচ্ছে। তাহলে এটা যদি বুঝে থাকেন, নেক্সট অঙ্ক একই রকমভাবে আমরা করব, যে এসএসসি সিজিএলে আসা, যে একজন দোকানদার 144 টাকায় একটি কলম বিক্রি করে 28% ক্ষতি করে, তিনি যদি 288 টাকায় বিক্রি করে, তার লাভের শতকরা হার কত হবে। তাহলে 144 টাকায় বিক্রি করে সে 28% ক্ষতি করছে, তাহলে 28% ক্ষতির অর্থ কী, 28% ক্ষতির অর্থ হচ্ছে তার সিপিটা যদি 100 হয় তাহলে তার এসপিটা কত হবে, 28 এখান থেকে বাদ দিয়ে দিন, 28 হচ্ছে 72%, আর এই 72%-এর ভ্যালু হচ্ছে 144, তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি যে 144 এর ভ্যালু হচ্ছে 72%, তাহলে একের ভ্যালু কত হবে 72/144, আর জিজ্ঞাসা আপনাকে কী করছে 282 টাকা, এই 288 টাকায় বিক্রি করলে আপনার কি ঘটবে আর কি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটাকে 2 দিয়ে কেটে দিন, 72 দুগুণ 144, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে সে 144 হচ্ছে, তাহলে 144, তাহলে 144 মানে কি আমার 44% সেখানে গেইন হবে। বা এই ধরনের অঙ্কগুলো আরও করার নিয়ম থাকে, যে কোনো একটা নিয়ম ধরে আপনারা এগোতে পারেন। 8 নম্বর অঙ্ক আশা করি ক্লিয়ার। নেক্সট অঙ্কে আমরা যাব 9 নম্বর অঙ্ক। চলুন টাইপসগুলোকে আপনারা একটু খেয়াল করুন, টাইপসগুলো ইম্পর্টেন্ট। বলছে যে যদি একটি আলমারির বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে মুনাফা 3 গুণ হয়ে যায়, মানে মুনাফা মানে কি, মুনাফা মানে হচ্ছে প্রফিট 3 গুণ হয়ে যায়। যদি একটি আলমারির বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে মুনাফা 3 গুণ হয়ে যায়, প্রাথমিক মুনাফার শতকরা হার নির্ণয় করুন। প্রাথমিক মুনাফার শতকরা হার নির্ণয় করুন। নতুন একটি টাইপস, দেখুন একটু চেষ্টা করুন যোগ বিয়োগ ভাগ গুণ করে। তা দেখুন এখানে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে। মনে করুন সিপি আমাদের কি চেঞ্জ হয়, কেনা দাম কি চেঞ্জ হয়, কেনা দাম কিন্তু চেঞ্জ হয় না, কেনা দাম একটাই থাকে, সেম থাকে কেনা দাম, কিন্তু আমার এসপি কিন্তু চেঞ্জ হতে পারে, এসপি কিন্তু চেঞ্জ হতে পারে। কেন চেঞ্জ হতে পারে,
মানে আমার দোকানে যদি আপনি আসেন, আপনাকে হয়তো ছাড় একটু দিয়ে দেবো, কিন্তু দেখা গেল যে চেনে না, মানে আমি যাকে চিনি না সে আসলো আর কি, তাহলে তাকে কি আমি সেই ছাড়টা দেবো? নিশ্চয়ই ছাড়টা আমি দেবো না। মানে আমার কেনা দাম সেই সেমই থাকবে। আমি কোনো জিনিস যদি 100 টাকায় কিনে নিয়ে আসি, তার কেনা দামটা 100 টাকায় থাকবে, কেনা দাম চেঞ্জ হবে না। কিন্তু সেই 100 টাকার যে দ্রব্যটা আমি যখন বিক্রি করব, তার যে সেলিং প্রাইসটা হবে, সেই সেলিং প্রাইসটা চেঞ্জেস হতে পারে। আপনাকে বিক্রি করলে হয়তো 10% ছাড় দিয়ে দেবো, আর অন্য কাউকে বিক্রি করলে হয়তো সেখানে 5% ছাড় দেবো। আমার এসপিটা চেঞ্জ হতে পারে। ক্লিয়ার? এটা আপনারা প্রথমত খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত যেটা খেয়াল আপনারা রাখবেন, মনে করুন যে কোনো কিছুর সিপি হচ্ছে 100। এবার এখান থেকে যদি আমি 10% লাভ করি, 10% যদি আমি লাভ করি, তাহলে আমার এসপিটা কত হবে বলুন তো? মানে সিপি হচ্ছে 100, আমি 10% যদি লাভ করি, আমার এসপিটা কত হবে? 110 হবে। আচ্ছা, এবার আমাকে বলুন তো, আমি যদি এই আমার 100 সিপির উপর থেকে যদি আমি 20% লাভ করি, তাহলে আমার এসপিটা কত হবে? 120। এবার এখান থেকে একটা জিনিস আপনি বুঝতে পারছেন যে প্রথমে 10% লাভ করছিলাম আমি, এখন আমি 20% লাভ করছি। তাহলে আমি এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি দেখি, আমাদের এই পার্সেন্টেজের যদি ডিফারেন্স দেখি, তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 10। আর এই পার্সেন্টেজের ডিফারেন্স সেম, মানে 10 হওয়ার জন্য আপনি দেখুন এখানে আমার দুটো বিক্রয় মূল্যের যে ডিফারেন্স সেটাও সেম। বুঝতে পারছেন? তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন টানতে পারি, আমার যেহেতু পার্সেন্টেজের মানে লাভ করার পার্সেন্টেজের ডিফারেন্স যেহেতু সেম, সেহেতু আমার যে বিক্রি দাম বা আমার যে সেলিং প্রাইস, সেই সেলিং প্রাইসটা হচ্ছে সেম এখানে। এটা আমরা বলতে পারি। যেখানে এখানে দুটোই দেখতে পাচ্ছেন যে দুটোই হচ্ছে কি সমান, এখানেও পার্সেন্টেজ 10% আর এখানেও লাভটা হয়েছে আমার 10 টাকা, তাহলে এই দুটোই কি, এই দুটোই হচ্ছে সমান। এবার এখান থেকে আপনি ক্যালকুলেশনটাকে একটু একটু করে করুন। প্রথমে এখানে সিপি লিখুন, আর সিপি তো সেমই থাকে, এসপি চেঞ্জ হয়, দুটো এসপি লিখুন। প্রথমে কি বলছে যে যদি একটি আলমারির বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে বিক্রয় মূল্য মনে করুন আগে 100 টাকা ছিল, যদি আমি দ্বিগুণ করি তাহলে কত হবে? 200 হয়ে যাবে এসপিটা। আর এই দ্বিগুণ করার জন্য কি হয়, তবে আমার যে মুনাফাটা 3 গুণ হয়ে যায়। আমার যে মুনাফা মানে আমার যে প্রফিটটা, সেই প্রফিটটা 3 গুণ হয়। তাহলে ধরে নিন আগে আমি প্রফিট ছিল আমার P%, আর এখন প্রফিটটা তাহলে কত হয়ে গেছে? এখন প্রফিটটা হয়ে গেছে 3P%। এখন প্রফিটটা কত হয়ে গেছে? প্রফিটটা হয়ে গেছে 3P%। তাহলে এই দুটো প্রফিটের মধ্যে ডিফারেন্স কত? দুটো প্রফিটের মধ্যে ডিফারেন্স কত? 2P এর ডিফারেন্স। আর এই দুটো বিক্রি দামের মধ্যে ডিফারেন্স কত? 100। আর আমরা বলতে পারি না এই দুটোই সমান, তাহলে 2P ইকুয়াল টু কত? 100। 2P ইকুয়াল টু যদি 100 হয়, তাহলে P ইকুয়াল টু কত হবে? P ইকুয়াল টু হচ্ছে 50। বোঝা গেল? P ইকুয়াল টু কত? P ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে প্রথমে আপনি একটা 50 বসিয়ে দিন, তাহলে এখানে 50% আপনি লাভ করেছেন, 50% আপনি লাভ করেছেন। এবং আপনার এসপিটা সেখানে কত ছিল? এসপিটা ছিল হচ্ছে আপনার 100। তাহলে আপনার সিপিটা কত? অবশ্যই সিপিটা হচ্ছে আপনার 50। তাহলে আপনি 50-এ আপনি যদি 50 টাকা যদি লাভ করেন আর কি, মানে আপনার এসপিটা যেহেতু 100, 50-এ যদি আপনি 50 টাকা লাভ করেন, তাহলে আপনার কত শতাংশ প্রফিট হয়েছে? তাহলে 50-এ 50 টাকা লাভ হয়েছে ইন্টু 100, 50 কেটে দিন, মানে এখানে আপনার লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে 100%। অপশন নাম্বার এ করবেন, এটার সঠিক আনসার। চলো নেক্সট একটা অঙ্ক রয়েছে সেম টাইপ, এটা করুন, তাহলে দেখুন ধারণাটা ক্লিয়ার আপনাদের আশা করছি হয়ে যাবে। বলছে কি যে যদি বিক্রয় মূল্য 3 গুণ করা হয় তাহলে মুনাফা 5 গুণ হয়ে যায়, তাহলে মুনাফার শতকরা হার নির্ণয় করুন। মুনাফার শতকরা হার নির্ণয় করুন।
চলো তাহলে বলুন আনসার কত এলো। তাহলে সিপি তো আমাদের সেম থাকে, কিন্তু এসপি আমাদের চেঞ্জ হয়। এসপি কি হয়? চেঞ্জ হয়। প্রথমে কি বলছি, যদি বিক্রয় মূল্যটা 3 গুণ করা হয়, তাহলে বিক্রয় মূল্যটা ধরে নিন 100 ছিল, যদি 3 গুণ করি তাহলে কত হবে? 300 হবে। তাহলে মুনাফাটা কি হবে? 5 গুণ হয়ে যায়। তাহলে মুনাফাটা মনে করুন প্রথমে পি ছিল আর কি, 5 গুণ হয়ে গেছে, মানে কি হয়ে গেছে? 5p হয়ে গেছে। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 4p। আর এই দুটো ডিফারেন্স কত? 200। এই দুটোই তো সমান, এটাই তো বলা হয়েছে। তাহলে 4p ইকুয়াল টু কত? 200। তাহলে p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু হবে হচ্ছে চারোদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে হচ্ছে 50, তাই না? চারোদিকে গিয়ে ভাগ হয়ে যাবে মানে কত? 50। মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন 50% লাভ হয়েছে, মানে সিপিটা কত? সিপি অবশ্যই 50। তাহলে 50-এ 50 লাভ হয়েছে, মানে যেহেতু আপনার এসপিটা 100, তাহলে আপনার এখানে আপনার 100%ই লাভ হয়েছে এই অঙ্কে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অপশন নাম্বার সি, এখানে আপনার যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে 100%। চল আশা করি বোঝা গেল টাইপ। স্যার মুনাফার পার্টটা আরেকবার বলে দিন তো, অসুবিধা হচ্ছে। কোন পার্টটা বলুন ম্যাডাম একবার। স্যার এই যে মানে 5 গুণ যেটা করছে ওই পার্টটা একটু আরেকবার বলে দিন। ও, যদি বিক্রয় মূল্য 3 গুণ করা হয়, আপনাদের যে সিপিটা আর কি, সিপিটা তো সবসময় একই থাকে, কিন্তু বিক্রি মূল্যটা তো সবসময় আলাদা থাকে। হুম, সিপি সবসময় একই থাকে, এটা তো চেঞ্জেস হয় না, কিন্তু বিক্রি দামটা আলাদা হতেই পারে। আপনাকে কম দামে দিল, ঠিক আছে, আমরা এগুলো এবার বেশি নিয়ে নেই। হুম, তো এখানেই বলেছে যে দুটো বিক্রয় মূল্য, যে যদি বিক্রয় মূল্যটা 3 গুণ করা হয়, তাহলে বিক্রয় মূল্যটা আপনি ধরে নিন, প্রথমে যদি বিক্রয় মূল্যটা 100 থাকে, 3 গুণ যদি বিক্রয় মূল্যটা করা হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত করা হবে? 300 করা হবে। আর এই 300 করার জন্য আপনার মুনাফাটা কি হয়ে যায়? মুনাফাটা 5 গুণ বেড়ে যায়। মনে করুন 100 টাকায় বিক্রি করছিল, মনে করুন আপনাদের দোকান রয়েছে আর কি, সেই দোকানে যদি আপনি যান, আপনাকে 100 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলো আর কি, আপনার যে ছিল আর কি, 100 টাকায় আপনাকে সেই দ্রব্যটি বিক্রি করলো। এবার যখনই আমি গেলাম আর কি, তখন ওই আপনাকে 100 টাকায় বিক্রি করছিল, আমাকে আর 100 টাকায় বিক্রি করছে না, ঠিক বাড়িয়ে দিল আর কি, 3 গুণ বাড়িয়ে দিল, আমাকে 300 টাকায় বিক্রি করলো। আর এই 300 টাকায় বিক্রি করার জন্য তার কি হয়ে গেল, সে দেখা যাচ্ছে আগে p% লাভ একটা করছিল আর কি, মানে একটা পার্সেন্টেজ লাভ সে করছিল, এখন সে তার 5 গুণ বেশি লাভ করছে, মানে এখন লাভটা কত করছে? লাভটা করছে 5p%। আর একটু আগে আমি বললাম এই যে দুটো পার্সেন্টের যে ডিফারেন্স আর এই যে দুটো বিক্রি মূল্য ডিফারেন্স, দুটোই কি হবে? ইকুয়াল হবে। তাহলে এই পার্সেন্টেজ দুটো ডিফারেন্স কত? পি আর 5p এর মধ্যে ডিফারেন্স কত? 4p। 5টা পি থেকে একটা পি বাদ দিলে কত হয়? 4p হয়। তাহলে এই 4p ইকুয়াল টুই হচ্ছে এই দুটো ডিফারেন্স কত? 200, কারণ দুটোই সমান হবে। প্রথমেই বোঝালাম যে 4p ইকুয়াল টু যদি 200 হয়, তাহলে p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু হবে হচ্ছে 50, তাই না? p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু হবে হচ্ছে 50। তাহলে এখানে আপনি 50 বসিয়ে দিন, আপনি নিচে 50 বসিয়েও কাজ করতে পারেন, তাহলে এখানে 250 হয়ে যাবে। তাহলে দেখুন আপনি বিক্রি করেছেন কয় টাকায়? বিক্রি করেছেন 100 টাকায়। এবার 100 টাকায় আপনি বিক্রি করেছেন, প্রফিট পার্সেন্টেজ 50 পেয়েছেন, তার মানে সিপিটা কত? সিপিটা হচ্ছে অবশ্যই 50 আর কি। তাহলে 50-তে আপনি 50 লাভ করছেন, তাহলে 100-এ কত? তো অবশ্যই এটার আনসার 100%। চলো পরবর্তী অঙ্কে আমরা যাব। কি বলছি, যে একজন মোবাইল ফোন বিক্রেতা 10,000 টাকায় একটি ফোন কিনে 12,000 টাকায় বিক্রি করেন। পরে তিনি দেখলেন যে ক্রয় মূল্য হিসাবে 8,000 টাকা নথিভুক্ত হচ্ছে। আচ্ছা সরি, এখানে প্রশ্নটা এরকম হবে, আমি লিখে দিই, যে একজন মোবাইল ফোন বিক্রেতা 10,000 টাকায় একটি ফোন কিনে 12,000 টাকায় বিক্রি করলেন। সংখ্যাটা ভুল রয়েছে, হ্যাঁ, এখানে 14,000 টাকা হবে, কিন্তু ভাষাটা স্কিপ করুন, পরবর্তী অঙ্কে চলুন। 12 নম্বর অঙ্ক আনসার করুন প্রত্যেকে। যে একজন দোকানদার একটি বস্তুকে 26% লাভে বিক্রি করলেন, যদি তিনি এত টাকা বেশিতে বিক্রি করতেন তবে তার লাভের হার হতো এত %। তাহলে বস্তুর ক্রয় মূল্য নির্ণয় করুন।
তো এই টাইপের অঙ্ক দেখবেন আমি করিয়েছি ক্লাস নাম্বার 2। তা কি বলছে যে একজন দোকানদার একটি বস্তুকে 26% লাভে বিক্রি করলেন। তিনি যদি এটি 1200 টাকায় বিক্রি করতেন, 1125 টাকায় বিক্রি করতেন, তবে তার লাভের হার হতো 82%। বস্তুর ক্রয় মূল্য নির্ধারণ করুন। আচ্ছা, মনে হচ্ছে অঙ্কের ল্যাঙ্গুয়েজে কোথাও ভুল রয়েছে, মানে এই পার্সেন্টেজ 26%, 82%। চলুন আপনারা করুন, আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, অঙ্কটা ভুল রয়েছে, হ্যাঁ, এরকমটা ডেটাগুলো। আচ্ছা, এটা স্কিপ করুন। চলুন 12টা স্কিপ করুন আপনারা, 13টায় চলুন। 12টার ডেটাগুলোই ভুল রয়েছে, আমি দেখি, পরে দেখে আমি এটা আপনাদের মক টেস্টে সংশোধন করে দেবো। চলুন 13 নম্বর অঙ্ক, যে 50টি বস্তুর বিক্রয় মূল্য 40টি বস্তুর ক্রয় মূল্যের সমান, তাহলে মুনাফার শতকরা হার কত? দেখুন, এই ধরনের অঙ্ক আমি করিয়েছি, চটপট আপনারা আনসার করুন। বলুন এটার আনসার কত হলো? তাহলে 50-এর সিপি 40-এর এসপি ইকুয়াল টু, দুটোই সমান, তাহলে 50-এর এসপি ইকুয়াল টু 40-এর সিপি, দুটোই সমান। এসপিকে এসপির জায়গায় রাখুন। এটা 40 বলছে নাকি আবার 80 বলছে? চলুন দুটো দিয়ে আমরা দেখি। এসপি সিপিটাকে নিচে নিয়ে আসুন। 80/50, 0 কাটুন, মানে এসপি যদি 8 হয় তাহলে সিপি কত পাচ্ছে, মানে 5-এ 3 লাভ ইন্টু 100, মানে 5 করে 100, মানে 60%, মানে অপশানে নেই, তার মানে ওটা 40%ই। 50-এর এসপি ইকুয়াল টু 40-এর সিপি, দুটোই সমান। এসপি সিপি
40, মুনাফার হার কত, এখানে আবার মুনাফা বলছে, তাহলে সিপি কত, এখানে সিপি হচ্ছে আপনার 5, এসপি কত, এসপি হচ্ছে 4, মানে তো এখানে লস হয়েছে। যাই হোক অঙ্ক এখানেও দেখছি ভুল রয়েছে আর কি, যাই হোক ট্রান্সলেট করা তো। যাই হোক আপনাদের মক টেস্ট যখন নেবো আর কি, তখন এই জায়গাগুলো আমি ঠিক করে দেবো। আজকে মনে হচ্ছে পরবর্তী অঙ্কগুলো ওই রকমই আছে আর কি। চলুন, যতটুকু হলো ততটুকু কি ক্লিয়ার প্রত্যেকের? একজন দোকানদার একটি বস্তুকে 26% লাভে বিক্রি করলেন। যদি তিনি এত টাকায় বেশি টাকায় বিক্রি করতেন তবে তার 42% লাভ হতো। এটা 42 নয়, 41% হবে। বস্তুর ক্রয় মূল্য নির্ণয় করুন। মানে এই দুটো পার্সেন্টেজের ডিফারেন্স হবে, সেটাই হবে হচ্ছে 122, এই 1125, তারপর 100 ভ্যালু আপনাকে বের করতে হবে। কিন্তু এখানে অপশানস তো আর মিলবে না গিয়ে।